নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। দ্বিতীয় অধ্যায়টি আমরা ইতিপূর্বেই শেষ করেছি। আজ শুরু করছি উপন্যাসের তৃতীয় অধ্যায়, দ্বাদশ পর্ব। আরো 11 বছর কেটে গেছে। ইউরোপে দুবার ঘুরেছি, নানা দেশে। আর কখনো ওর নাম শুনিনি, ওর কথাও আর মনে পড়েনি। এই 11 বছর আমি বিশেষ কতগুলি দায়িত্ব নিয়েছি। আমার সময় নিরন্ধ্র। আমার বয়স এখন বার্ধক্যের সীমায় পৌঁছেছে, শরীরও জীর্ণ হচ্ছে। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমার সুখের সংসার, কিন্তু এছাড়াও আর একটা বড় সংসার তৈরি হয়েছে বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে। তাদের সকলের কাছে আমার একটা ভাবমূর্তিও আমি খাড়া করতে সমর্থ হয়েছি। সেটা আমার যতদূর বিশ্বাস, এইরকম আমি খুব কড়া মানুষ। বিশেষত অসামাজিক প্রেম সম্বন্ধে আমি নির্দয় মনোভাব পোষণ করি। কাজেই বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম কোনো ঘটনা ঘটলে আমার কাছ থেকে সযত্নে গোপন করা হয়। ন্যায় অন্যায় সম্বন্ধে আমার মনোভাব অনমনীয়, সমবেদনা শূন্য। একটু এদিক ওদিক হলেই আমি কড়া কড়া কথা বলি, আর অতিরিক্ত প্র্যাকটিক্যাল। আমার নিজের কাছেও নিজের একটা ভাবমূর্তি তৈরি করেছি নিশ্চয়। সেটা হচ্ছে, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করি না। কোনো বিষয়ে অসংযম, মদ্যপান থেকে অন্যান্য সব কিছুই আমার দুচক্ষের বিষ। প্রত্যেক মানুষের সমাজের প্রতি দায়িত্ব আছে। ব্যক্তিগত অসংযম বা সাহিত্যের খাতিরে সে দায়িত্বচ্যুত হওয়া যায় না। যদি কেউ হয়, আমি তার নিন্দা করি। অর্থাৎ ছোটখাটো একটি নেত্রীর যা যা দোষ গুণ সবই আমার মধ্যে দেখা যাচ্ছে। আমার পরোপকার স্পৃহাটা কেউ কেউ নেই কাজ খই ভাজের দলে ফেললেও প্রশংসা ও সাহায্য যথেষ্ট পেয়েছি। মোটের ওপর ছোট এবং বড় দুই সংসারের বৃত্তই আমার সম্পূর্ণ হয়েছে। আমার অপূর্ণতা কিছু নেই। এমন সময় 1971 সালে আমি আবার ওর নাম শুনলাম। একটি বসবার ঘরে সহকর্মী ও বন্ধুদের হালকা আলোচনার পরিবেশে পার্বতী হঠাৎ বললেন, অমুক শহরে অমৃতাদির একজন অ্যাডমায়ারার আছেন। সবাই উৎসাহিত, তাই নাকি, তাই নাকি? আমি বিস্মিত নই। এই দীর্ঘ জীবনে নিন্দা এবং প্রশংসা দুইই যথেষ্ট পেয়েছি। কাজেই অ্যাডমায়ার করেন এরকম কেউ থাকা তো অসম্ভব নয়। নামটি কি তার? মির্জা ইউক্লিড। ভিতরে ভিতরে চমকে উঠেছি। মনে মনে ভাবছি, এই মেয়েটা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে বলেই জানি। এখন কি রকম অপমান করছে দেখো। আমাকে যতদূর সম্ভব নির্বিকার থাকতে হবে। শ্রীমতী পার্বতী বলেই চলেছেন, বছর 2 আগে জয়ের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তিনি ক্লান্ত ছিলেন, অসুস্থ। একজন বাঙালিকে দেখে কলকাতার কথা বলতে লাগলেন। এখন কলকাতার সবাই নিন্দা করে, কিন্তু তিনি যে কলকাতা দেখেছিলেন তার তুল্য শহর আর কোথাও দেখেননি। বিশেষত সেখানকার মেয়েরা যাদের মাধুর্যের তুলনা নেই, অথচ যারা সম্ভ্রম রক্ষা করে চলতে জানে, তাদের মুখে সর্বদা রবীন্দ্রনাথের কবিতা ইত্যাদি শুনতে শুনতে চতুর জ্বর মনে হয়েছে এটা গৌরবে বহু বচন এবং কোনো স্থানের কথা নয়, কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করল, মহাশয়, কলকাতার কথা বলতে আপনি কি কোনো স্থানের কথা বলছেন না কোনো মানুষের কথা? অধ্যাপক বললেন, চলো ওধারে একটু বসা যাক। একটি নির্জন কোণে বসে তিনি জকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অমৃতাকে চেনো? সে কেমন? তারপর তিনি একটা বই ওকে দিয়েছেন, তার উপর বাংলায় লেখা আছে, তোমার কি মনে আছে অমৃতা? যদি থাকে তাহলে কি ক্ষমা করতে পারো? তার জ তো ওদের ভাষা জানে না, ও বই পড়বে কি করে? তাই বইটা আনেন। আর একজন মন্তব্য করলে,
তা আনতেই পারতো, আমরা একটু দেখতাম। ঘরে অনেক লোক, সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছে। হা ভগবান, মানুষকে নির্যাতন করতে সবাই আনন্দ পায়, শত্রু মিত্র নেই। যাদের বন্ধু ভাবতাম তাদের নিষ্ঠুরতা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার মাথা ঘুরছে। দীর্ঘ 40 বছর পরে এই আমি প্রথম একজনের কথা শুনলাম যে ওকে দেখেছে, যার সঙ্গে সে আমার কথা বলেছে। আমি শুনতে পাচ্ছি ঘরে কেউ একজন বলছে, অমৃতাদি, আপনি একটা চিঠি লিখুন না তাকে, ঠিকানাটা আনিয়ে দেব জয়ের কাছ থেকে। লিখুন লিখুন, খুব মজা হবে। আমার মনে হচ্ছে আমার আঁচলে আগুন ধরে গেল, এখনই সারা গায়ে আগুন ছড়িয়ে পড়বে। এখান থেকে পালাই আমি। কথাটা কিন্তু মনের ভিতরে ঘুরতে লাগলো। এবার একটা ঠিক ঠিকানা পাওয়া গেছে। লিখি না কেন একটা চিঠি? আমায় তো ভুলে যায়নি তাহলে। একটু যোগাযোগ করলে দোষ কি? আমরা দুজনেই বৃদ্ধ মানুষ। যদি জিজ্ঞাসা করা যায় কেমন আছো, তবে ক্ষতি কি? এই সময় আমাদের অনেক কাজ। বাংলাদেশের যুদ্ধ চলছে, সারা পশ্চিমবঙ্গ উত্তাল, সকলেই কর্মব্যস্ত, আমরাও। এর মধ্যে এই হালকা কথা কোথায় ভেসে গেল কে জানে। মানুষের চূড়ান্ত দুঃখ দুর্দশার মধ্যে শৌখিন সুখ দুঃখগুলি কি অর্থহীন বোধ হয়। হাজারে হাজারে লক্ষে লক্ষে গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন মানুষ ছুটে আসছে আশ্রয়ের সন্ধানে। তাদের যন্ত্রণার উত্তাপ আমাদের গায়ে লাগছে। সীমান্তে আমরা রোজ যাই, সেখানে কলেরা লেগেছে। আশ্রয় শিবিরের আশেপাশে মৃতদেহ পড়ে থাকে রোজই। একদিন একটি শিবিরের সামনে পথের উপরে আমার বয়সী একটি নারীর মৃত্যুশয্যা দেখলাম। গাছের তলায় ছিন্ন কাঁথার উপর পড়ে আছে, প্রায় স্পন্দনহীন দেহ। মাঝে মাঝে খিঁচুনি উঠছে। কর্মীরা ওই পথের মাঝখানেই তাকে স্যালাইন দিচ্ছে। একটু পরেই সব শেষ হয়ে যাবে। তখন সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিমের আকাশে রঙিন রক্তরেখা। উদাসীন এই বিশ্ব সৌন্দর্যের মাঝখানে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, দ্বীপটা নিভে যাবে। কাল এ সময় কোনো চিহ্ন থাকবে না। এই যে একদিন পৃথিবীতে এসেছিল, এর যে কেউ ছিল, এই যে কাউকে ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, তার কি কোনো অর্থ আছে তাহলে? ওই মৃত্যু পথযাত্রীর পাশে দাঁড়িয়ে আমি যেন আমার নিজের মৃত্যুশয্যা দেখতে পেলাম। যতদূর মনে হয় আমি পথের মধ্যে শুয়ে থাকবো না, পালঙ্কে আত্মীয় স্বজন বেষ্টিত হয়ে মৃত্যুর অপেক্ষা করব। কিন্তু তারপরে ওই দেহ যা আমার দেহ, তাই কোনো চিহ্নই থাকবে না। শ্মশান বৈরাগ্য আমার মনকে অভিভূত করেছে। আমার চোখ জ্বালা করে জল আসছে। সবাই ভাবছে আমি করুণায় কাতর। রশিদ বললে, মাসিমাকে এখান থেকে নিয়ে যা, আপনি বনগায় চলে যান। এদিকে আমি কাঁদছি আমার নিজের মৃত্যুর শোকে। এই তো ফুরিয়ে যাব। যা পেয়েছি, যা পাইনি, সবই এক হয়ে যাবে। সোনার ধুলো এক। এই কদিনের জন্য পৃথিবীতে এসে মানুষ মানুষকে কত কষ্টই দিচ্ছে। সুখ কতটুকু দিতে পারে, যন্ত্রণা দেয় সীমাহীন। হঠাৎ যেন আমার মৃত্যুশয্যার পাশে ওকে দেখতে পেলাম। গাড়িতে ফিরতে ফিরতে সেই অদ্ভুত পরিবেশে আমাকে ওর চিন্তা পেয়ে বসল। এই তো ঠিকানা পাওয়া গেছে, লিখিন একটা চিঠি। এতদিন হয়ে গেল, এখন তো আর অন্য কিছু নয়। পুরনো বন্ধুকে একটা চিঠি লেখা যায় না? কিন্তু পার্বতীর কাছে ঠিকানা কি করে চাইব? সে কি ভাববে? যা খুশি ভাবুক, কি এসে যায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সব লজ্জা সংকোচ আঁকড়ে ধরে এতদিন পড়ে আছি, সব অলীক বোধ হলো। কেউ নিন্দা করলে বা মন্দ ভাবলেও আমি দুঃখিত হব না। পরদিন চিঠি লিখলাম, ভাই পার্বতী, তোমার কাছে অধ্যাপক ইউক্লিডের ঠিকানাটা থাকলে দিও। ঠিকানা এলো, সঙ্গে জয়ের চিঠি। সে লিখেছে, তিনি অত্যন্ত ভালো লোক এবং ভারতেই ওর জীবন পড়ে আছে। কলকাতা ওর স্বপ্ন এবং এর বিদ্যার খ্যাতি ভুবন জোড়া। বিদ্যার খ্যাতি শুনে আমার মনটা বিকল হয়ে গেল।
নিছক পাণ্ডিত্যে আমার শ্রদ্ধা নেই। এইসব লোভেই তো, যাকে সেসব কথা। পরে কি হয়েছে তা দিয়ে আমার দরকার কি? আমি যাকে চিনি তাকে চিঠি লিখি না কেন? একটা চিঠি লিখে দেখি উত্তর দেয় কি না। আমি লিখলাম, মির্জা ইউক্লিড, তুমি জয়ের কাছে আমার কথা জিজ্ঞাসা করেছ শুনলাম। আমি জানতে চাই তুমি সেই ব্যক্তি কিনা যাকে আমি 40 বছর আগে চিনতাম। যদি তাই হও তাহলে চিঠির উত্তর দিও। ইতি অমৃতা। চিঠির উত্তর এলো না। আমি অপেক্ষা করলাম, সন্দেহ হলো ঠিক মতো পোস্ট হয়েছে কিনা। ওই সঙ্গে লেখা বিদেশ থেকে অন্য চিঠির উত্তর এলো। ও চিঠিটার উত্তর এলো না। যাকগে, অনেক কাজ আছে, অনেক চিন্তা আছে, অনেক সমস্যা আছে যা আমাকে ভাবতে হচ্ছে। এই একটা বাজে কথা ভেবে লাভ নেই। এই 1971 সালেই আবার একবার ওর বইয়ের কথা শুনলাম। ইউরোপ থেকে সে সময় অনেকেই আসছেন বাংলাদেশের যুদ্ধ দেখতে, সমবেদনা জানাতে, সাহায্য করতে ও কৌতূহল মেটাতে। আমাদের প্রতিষ্ঠানের কাজও দেখছেন অনেকে। একটি বাঙালি দম্পতি ঘুরছেন আমাদের সঙ্গে। এরা ইউরোপে থাকেন। আমি এদের তেমন চিনি না। মেয়েটির নাম রিনা। অল্প বয়সী মেয়ে, অনেক ভাষা জানে। ওদের ভাষাও জানে। মাঠের মধ্যে বসে আছি আমরা, সঙ্গীরা এদিক ওদিক। হঠাৎ রিনা আমায় বললে, একটা বই পড়েছি, তাতে আপনার নাম লেখা আছে। সে কি আপনারই নাম? আমি চকিতে চারদিকে দেখে নিলাম। বাঁচা গেল, কেউ নেই। কিন্তু রিনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। সেও আর কথা বাড়ালো না। আমাদের কর্মস্রোত উত্তাল হয়েছে। বিবিধ বিচিত্র সমস্যার সামনে পড়েছি। প্রতিদিন নূতন নূতন লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। ঘর এবং বাহির এক হয়ে গেছে। ঘরেও প্রতিদিন শত লোকের যাতায়াত। কর্ম যখন বিপুল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, সেই কর্মের গর্জন আমরা শুনছি। এমন বাঁচার মতো বাঁচা যেন আর কোনো দিনও হয়নি। এই কর্মবিমুখ আলস্যজড়িত দেশে আমরা অনেকেই এমন কাজের মতো কাজ পেয়েছি যাতে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েও আশ মিটছে না। এখন তুচ্ছ ব্যক্তিগত কথা কতক্ষণ মনে থাকবে? এই সময় থেকে, অর্থাৎ 1971-এর শেষ দিক থেকে অকারণ আমার মনে কেবলই একটা আকাঙ্ক্ষা ফিরে আসে। ভাবি দূরে কোথাও যাব। কত লোককে যে বলেছি আমি বাইরে কোথাও যাব। কর্মসূত্রে বিদেশিদের সঙ্গে প্রায়ই দেখা হচ্ছে। তাদের বলি, তোমাদের দেশে তো শীঘ্রই যাব। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কেন এই আকাঙ্ক্ষা? এর কারণই বা কি? আর এর এত জোরই বা আসছে কোথা থেকে? আমার অবস্থা সেই রকম, মোর ডানা নাই আছে এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি। 1972 সালের আগস্ট মাসে সের্গেই সেবাস্টিয়ান কলকাতায় এসেছিল। এই কাহিনীর আরম্ভে যার কথা বলেছি। 1 সেপ্টেম্বর সকালে যখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, মনে একটা কৌতূহল মাত্র, দেখি ওর কথা কি বলে, এইটুকু। কিন্তু তার সঙ্গে কথা বলে আমি অবাক হয়ে গেছি। মির্জা সম্বন্ধে আমার সংশয় অনেক আছে, কিন্তু ও যে এমন ভয়ানক মিথ্যেবাদী তা তো আগে বুঝতে পারিনি। কি জঘন্য মিথ্যা! ছি ছি, এত নীচ তোমার বন্ধু, আর তারই গুণগান করছো? আমি তার শিষ্য, সে আমার গুরু। আমি তার চেয়ে অনেক ছোট। ভালো গুরু তোমার। নিজে অপরাধ করে পালিয়ে গিয়ে আবার আমার উপর প্রতিশোধ নিয়েছে, আমায় কলঙ্কিত করেছে। সের্গেই বলছে, তুমি তো জানো না সে কি কষ্ট পেয়েছে। যদি তুমি ওর লেখা পড়তে তবে বুঝতে ওর যন্ত্রণা। কল্পনায় সেই যন্ত্রণা থেকে মুক্তি খুঁজেছে। বইটা ছুঁলে রক্ত পড়ে। এই সমস্ত কোনো ব্যাখ্যাতেই তার দুষ্কৃতির ক্ষমা হয় না। জীবনে যে আমাকে কিছুই দেয়নি, সে শুধু কলঙ্ক দিয়েছে। নাম করে কেউ লেখে সের্গেই, সেটা তো লাইবেল হয়ে যায়। ওটা তো গল্প, গল্পের জন্য কিছুটা তো বানাতে হয়। অবশ্য ঠিকই যে
ভারত এখনো এসব বিষয়ে একই আছে। নাম করে লিখলো কেন? আমাকে অপমান করবার জন্য? সের্গেই দুঃখ পাচ্ছে। তুমি ওকে ভুল বুঝছো। ওর ভালোবাসাটা ভুলে গেলে? উনি এখনো তোমায় ভালোবাসেন। ওর অধিকাংশ লেখাতেই কোথাও না কোথাও তোমার ছোঁয়া আছে। উনি যে ভারতীয় হয়ে গেলেন, সে কি তোমার জন্য নয়? তিনি কি তোমার নামের বন্ধন কাটাতে পারেন? এতই যদি ভালোবাসতো তবে চিঠির উত্তর দেয় না কেন? সের্গেই চমকে উঠেছে। দেয় না? তুমি চিঠি লিখেছ, উত্তর পাওনি? কটা লিখেছ? আমি 3টে চিঠি লিখেছি। প্রতি 20 বছর অন্তর একবার করে আমার অস্তিত্ব স্মরণ করিয়ে দিয়েছি। উত্তর পাইনি। সের্গেই মাথা নিচু করে ভাবছে, সে আত্মপীড়ন করে। হি ওয়ার্কস এগেইনস্ট হিজ হার্ট। যা তার ইচ্ছে করে তার বিপরীত কাজ করেন। এই তার স্বভাব। নিশ্চয়ই ওর খুব ইচ্ছে হয়েছে, তাই লেখেননি। আমি চুপ করে আছি। আমারও চরিত্রের এই দিকটার কথা মনে পড়ছে। কি জানি ওর মনে কি আছে। রহস্যময় মানুষ। যে তার দেশের প্রতিটি মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়েছে, সে আমার এই মিথ্যা পরিচয় দিল কেন? একদিকে অসহ্য রাগ হচ্ছে, অন্যদিকে মনে পড়ছে তার অস্তিত্ব, তার স্মৃতি। আমি বলছি, সের্গেই, তার সঙ্গে আর কোনো রকমের দেখা হয় না? হবে না কেন? এই পৃথিবীতে তোমরা দুজনেই বেঁচে আছো। কোনো না কোনো দিন দেখা হবেই হবে। আমি ভাবছি, হা ঈশ্বর, ওকে যে আবার দেখতে ইচ্ছে করছে। আচ্ছা সের্গেই, আমি যদি ওর সঙ্গে দেখা করতে যাই, ও দেখা করবে? নিশ্চয়ই। তোমার সঙ্গে দেখা করবে না? ওর মন তো এদেশেই পড়ে আছে। সের্গেইয়ের সঙ্গে কথা বলছি, আর এবার বুঝতে পারছি সূক্ষ্ম শরীর আমার স্থূল দেহ থেকে বেরিয়ে গেছে। আমি আর এখানে নেই। অর্থাৎ আমি আমাকে পরিষ্কার দ্বিধা বিভক্ত দেখতে পাচ্ছি। আমি বাড়িতে ফিরে সেই উৎসবের দিনটি কোনো রকমে পার করে দিলাম, সে কথা আগেই বলেছি। কিন্তু ক্ষণে ক্ষণে আমি বর্তমান থেকে অতীতে প্রবেশ করছি। একটি একটি দিন আবার পার হচ্ছি। প্রত্যেকটি ঘটনা যেন আবার ঘটছে। আমি এতক্ষণ যা লিখলাম তার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে আমার। এটা সহজে হয়নি। একই সময়ে দুই অবস্থায় বাস করার মানসিক যন্ত্রণাকে বাক্যে রূপ দেবার ভাষাই আমার নেই। একদিকে আমার বর্তমান জীবন তার পরিপূর্ণ দাবি নিয়ে উপস্থিত, অন্যদিকে আমার আর একটা অস্তিত্ব যেন এক ছায়া মূর্তিতে আমার সত্তার পিছনে দাঁড়িয়ে আছে, আমার প্রত্যেক মুহূর্তকে স্পর্শ করছে। আমার মনটা যেন একটা তারের বাজনার মতো হয়ে গেছে, একটু ছোঁয়া লাগলে ঝনঝন করে বেজে উঠছে। ক্রমে ক্রমে এমন হচ্ছে যে পিছনটাই সামনে আসছে। আমি নিজেকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। এক একদিন এমন অবস্থা হয় যে সকলের কাছে অপ্রস্তুত হয়ে যাই। ছেলে এসে একটা কিছু জিজ্ঞাসা করছে, শুনতেই পেলাম না। একদিন আমার স্বামীর সঙ্গে একটা কর্মস্থলে যাচ্ছি। 20 মাইল পথ গাড়িতে চলেছি। সচরাচর আমি কথা বলি, উনি উত্তর দেন। সেদিন উনি হয়তো দু একটা কথা বলবার চেষ্টা করেছেন, উত্তর না পেয়ে চুপ হয়ে গেছেন। যখন গন্তব্যস্থলে পৌঁছেছি, বুঝলাম আমি কোনো কথাই বলিনি। আমার স্বামীকে বললাম, এতদিন তুমি চুপ করে থাকতে, এবার আমি চুপ করলাম। তিনি বললেন, তাই তো দেখছি, কম্পিটিশনে হারিয়ে দিলে। এক একদিন সকাল হচ্ছে, আবার কখন রাত্রে পৌঁছে যাচ্ছি বুঝতেই পারি না। রাত্রিটা ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই অগ্নিদাহ। আগুন জ্বলছে, ক্রোধের আগুন। একটা কিছু প্রতিকার আমায় করতেই হবে। আমি যখন জেনেছি তখন মুখ বুজে অন্যায়কে সহ্য করে নেব না। ওদের দেশে আমার এক বন্ধু থাকে, তাকে আমি লিখেছি। চিঠিটা এই রকম: সুমিতা, তুমি নিশ্চয়ই ইউক্লিডের লেখা পড়েছ। এতদিন আমায় জানাওনি। সের্গেইয়ের কাছে সব শুনলাম। ওই ব্যক্তি আমার
বাবার ছাত্র হয়ে আমাদের বাড়িতে ছিলেন, আমাদের কাছে উপকৃতও হয়েছিলেন। তারই শোধ নিয়েছেন। তুমি এর একটা প্রতিবাদ লিখবে? ভারতীয় নারীর মর্যাদা যাতে নষ্ট না হয় সেটা দেখা তোমারও কর্তব্য। এই চিঠিটা আমি লিখেছি, কিন্তু আমি জানি অভিযোগটা বাহ্যিক। আমার মনের গভীরে যে পরিবর্তনটা চলেছে, তার রূপ, তার প্রকৃতি অন্য। সুমিতা লিখল, আমি সের্গেইকে বারবার অনুরোধ করেছিলাম আপনার কাছে বইটির নাম উল্লেখ না করতে। তিনি অত্যন্ত ফিক্সড আইডিয়ার লোক, তাকে কিছুতেই বোঝাতে পারিনি এখনো, অর্থাৎ আপনার সঙ্গে দেখা হবার পরেও না, যে এই আলোচনা আপনার কাছে প্রীতিপ্রদ হবে না। আপনার রাজনৈতিক ও সামাজিক কর্মধারায় জগতে নানা রকম চরিত্র দেখা অভ্যাস আছে, নিজ গুণে মার্জনা করে নেবেন। আপনি খুব বিচলিত অবস্থায় চিঠিটা লিখেছিলেন বুঝতে পারছি, স্বাভাবিক। সের্গেই যাই বলুন, এখানকার দু একজন সাহিত্যিক বন্ধুর সঙ্গে আলোচনা করেছি, তারা আমার সঙ্গে একমত যে আপনার আইডেন্টিটি ডিসক্লোজ করাটা অসঙ্গত হয়েছে। 40 বছর হয়ে গেছে, ও বই আর কারোর মনে নেই। আপনার পরিবারের কারোর পক্ষেই ওই বইয়ের বিষয়বস্তু জানার সম্ভাবনা নেই। সুমিতার চিঠিটা হাতে করে আমি ভাবছি, এই মেয়ে আমায় সান্ত্বনা দিয়েছে, কারণ এ বই জীবন্ত। 40 বছর আগে লেখা হলেও এখনো জীবন্ত। সুমিতা আরো লিখেছে, এখন নূতন করে এ বিষয়ে কিছু লিখতে গেলে কাদা ঘোলানো হবে। কোনটা কাদা এর মধ্যে? কাদা তো ছিল না সেই নির্মল বালিকা হৃদয়, কোনো কাদা ছিল না। কাদা যা, তা ওই ব্যক্তি তার কল্পনায় সৃষ্টি করেছে। দিনের পর দিন, রাতের পর রাত আমি ভাবছি কি করে আমি এই অসত্যের গ্লানি থেকে আমার নামকে মুক্ত করব। সত্যের দায় আমি বইতে প্রস্তুত, কিন্তু মিথ্যার দায় কেন নেব? আমি আমার বন্ধুদের সঙ্গে পরামর্শ করছি, তাদের না বলে আর উপায় নেই, তারা চমৎকৃত হয়ে গেছে। আমার জীবনে এই ঘটনা অপ্রত্যাশিত। আমি ওদের বলছি, অদৃষ্টের পরিহাসটা দেখো। এতদিন ধরে যে সংসার আমি গড়ে তুলেছি, আমার স্বামী, সন্তান, আত্মীয় পরিজন নিয়ে, যারা আমার জীবনের সঙ্গে এক হয়ে গেছে, তারা তো কোথায় চলে যাবে। আমার এই সত্যকার জীবনটা ছায়া হয়ে মিলিয়ে যাবে। সমস্ত সামাজিক বন্ধন, এমনকি রক্ত সম্পর্ক তো মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায়, শূন্যে মিলিয়ে যায়। কিন্তু ও যে বন্ধন সৃষ্টি করেছে তা অচ্ছেদ্য। কি হবে পার্বতী? যে আমার কেউ নয়, কিছু নয়, দীর্ঘ জীবনের যাত্রাপথে দুদণ্ডের দেখা হয়েছিল যে আগন্তুকের সঙ্গে, তার পরিচয়টাই সবচেয়ে সত্য হয়ে থাকবে। জীবনে যে কোথাও নেই, মরণে তার সঙ্গে বাধা পড়ে থাকব। পরপুরুষের সনে বাধা পড়ে রবে নাম মৃত্যুর মিলনে। অল্প বয়সী বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি টের পেলাম এই জগৎটা কত বদলে গেছে। এরা সত্যকে দেখতে শিখেছে। আমি যা ভেবেছিলাম আমার এই অসামাজিক এবং অসময়ের মনোবিকারে এরা আমায় দূষিত বস্তুর মতো পরিত্যাগ করবে, তা তো হলোই না। এরা আমায় ধারণ করে রইল। আমার জীবনের সত্যের আলোকে এদের কাছে আমি প্রিয়তর হলাম। আমাদের সময় এমন হতো না। আজকের এই পরিবর্তন ভালো না মন্দ, আগে সমাজ বেশি পরিচ্ছন্ন, নারী বেশি সতী, প্রেম আরো পবিত্র ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। আমারও সন্দেহ ছিল। মনে হতো স্বাভাবিক প্রবৃত্তিগুলিকে কঠিন সংযমের নিবর্তনে নিয়মিত করা মনুষ্যত্ব বিকাশের পক্ষে অপরিহার্য, তা না হলে পশুত্বের আক্রমণ থেকে তার উত্তরণ হবে না। এই কথার সবটা হয়তো ভুল নয়, কিন্তু প্রথা, সংস্কার ও কঠিন নিয়মের নির্দেশেও যে মনুষ্যত্ব বিভ্রান্ত হতে পারে, এদেশের সামাজিক জীবনে তার তো দৃষ্টান্তের অন্ত নেই। যে দেশে সতীত্বের প্রমাণ সহমরণে দিতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় দিক তার সত্যানুসন্ধানী মন। তার অন্যান্য অনেক মনোবৃত্তি পশুরও আছে, কিন্তু সত্যকে খুঁজছে কেবল মানুষই। বিজ্ঞানের ক্ষেত্রে যে সত্যানুসন্ধান তাকে আজ 200 বছর বিচিত্র পথে এগিয়ে নিয়ে চলেছে, তার আলো
কুসংস্কার ও অন্ধবিশ্বাসের অরণ্যের মধ্যে পথের নিশানা দিচ্ছে। আজ আমার একটা চরম উপলব্ধির মুহূর্তে দেখছি সমাজের মধ্যেও এক অভাবনীয় পরিবর্তন। শাস্ত্রবাক্য, গুরুর বিধান, বহু পুরাতন ধারণা ও বিশ্বাসের আবর্জনা সরিয়ে এরা সত্যকে দেখতে চাইছে। এজন্য আমি বন্দনা করি এই যুগকে, এক অর্থে এ সত্য যুগ। দিনের পর দিন কেটে যাচ্ছে, আমি জানি না কার কাছে বিপদে সাহায্য চাই। আর সেই দুর্ভেদ্য লোকটি বেশ চুপ করে কচ্ছপের ঢাকনায় হাত পা গুটিয়ে বসে আছেন চিরটা কাল। তা থাক, কিন্তু কি করে ঠিক এই সময় অর্থাৎ তার অন্তর্ধানের 40 বছর পরে এত যোগাযোগ হচ্ছে কে জানে। আমার এক নিকট আত্মীয় ওদের দেশে গেল। খবরটা শুনেই আমি ভয় পেয়েছি। ভয়টা অকারণ নয়, ওখানে গিয়েই সে শুনেছে এবং খুব রেগেছে। কোনো ভদ্রলোক এ কাজ করে না দিদি। কোন জন্মে কি একটু ঘটনা ঘটেছিল তাই নিয়ে এরকম বই লেখা। আমি শুনছি আর বুঝছি এ বই মৃত নয়, 40 বছর জীবিত আছে। এই দীর্ঘায়ু গ্রন্থ ক্রমে আরো বলবীর্য লাভ করবে যখন পৃথিবী আরো ছোট হয়ে যাবে। হায় হায়, কতদিন থেকে আমি শুনেছি, কেন আমি এতদিন একবারও খোঁজ করলাম না কি আছে ওই বইতে। নিজের নাম, খ্যাতি, অখ্যাতি সম্বন্ধে আমি যথেষ্ট সজাগ। কেউ যদি আমাকে বলে অমুক কাগজে আপনাদের সম্বন্ধে বা আপনার সম্বন্ধে খবর বেরিয়েছে বা অমুক মিটিংয়ে আপনি ছিলেন, কাগজের ছবি দেখলাম, তাহলে আমি তখনই সে কাগজ আনিয়ে দেখি। না দেখে আমার স্বস্তি হয় না। আর যদি কোনো মন্দ কথা দেখি তাহলে রেগে অস্থির হয়ে যাই। প্রতিবাদ লেখাবার জন্য লোকজন ডাকি। সেই আমি বারবার শুনে আসছি এই বইয়ের কথা। একবার আমার জানবার ইচ্ছাই হলো না ওতে কি আছে। বাবা বেঁচে থাকতে জানলে এর বিহিত করতাম। বাবা তো জানতেনই, কিছুই করলেন না। বাবার তো ওই বই লিখেছে ভালোই। বহুদিন পরে আমি বাবাকে 1930 সালের মতো ভালোবাসছি। তাকে ডেকে বলছি, দেখো বাবা, তোমার শিষ্যর কাণ্ড দেখো। যে কুলব্যের মতো দূর থেকে তোমায় গুরু বলে সাধনা করে গেল, সে আমার কি অবস্থা করেছে দেখো। তখন তুমি চেয়েছিলে এর হাত থেকে আমায় বাঁচাতে, পারলে কি? সের্গেই বলেছে, জীবনে আপনাকে কিছুই দিতে পারলেন না বলেই সাহিত্যের মধ্যে তিনি তার অবিনাশী প্রেমকে অমর করতে চেয়েছেন। হায় ভগবান, মিথ্যা কি কখনো অমর হয়? মিথ্যা দিয়ে কি অমরত্ব সৃষ্টি হয়? আমি ভাবছি ওই ব্যক্তি যার স্মৃতি আমি মনের গভীরে গোপনে গচ্ছিত ধনের মতো রক্ষা করেছিলাম, যার নাম কেউ কোনোদিন আমার মুখে উচ্চারিত হতে শোনেনি, সেই আমাকে লোকের চোখের সামনে উলঙ্গ করে ফেলেছে। এবং যদিও আমার চিঠির উত্তর দেবার তার সাহস নেই, গত 40 বছর ধরে আমার মাংস বিক্রি করে টাকা করেছে। এই হচ্ছে পাশ্চাত্য দেশ। কিন্তু আমি কি করে তোমাদের বোঝাই যে এই ভয়টা ভাবনাটা মনের একটা স্তরের, এটাই আমার প্রকাশ্য মন নাড়াচাড়া করছে। আর গুহায় তো গহ্বরিষ্ঠ আর একটা ভাব আছে, সেটা একেবারে অন্য। দিনের পর দিন কাটছে, রাতের পর রাত আমি বিনিদ্র। আমার এতদিনের সংস্কার সম্ভ্রমবোধ সমস্ত যেন পুড়তে শুরু করেছে। একটা ভয়ের শিখা অন্তঃস্থল থেকে উঠে চারদিক দগ্ধ করতে করতে উজ্জ্বল হয়ে উঠছে। আমি একটু একটু করে গলে যাচ্ছি, মোমবাতির মতো গলছি। আমার দেহ মন জুড়ে আলো ছড়িয়ে পড়ছে আর বিন্দু বিন্দু করে গলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমার অহং, আমার দর্প, সাধুতার গর্ব, আমার সম্মান স্পৃহা। এতদিন যা কিছু মূল্যবান বলে ভেবেছি সবই ওই শিখার মুখে জ্বলছে। এই অনির্বচনীয় অবস্থা শুধু গানেই বলা যায়। সকল অহংকার যে আমার ডুবাও চোখের জলে। আমি বুঝতে পারছি যুগ যুগান্তরে সংস্কার দিয়ে গড়া আমার এই অহংটা সত্যিই একটা মোমবাতির মতো ছিল, শক্ত, ঋজু, অনমনীয়। আজ ভয়ের ওই তীব্র শিখাটা তাকে একটু একটু করে গলিয়ে ফেলেছে। কিন্তু ওটা কি ভয়ের শিখা? পাছে আমার অখ্যাতি হয় সেই ভয়,
আমি কি লোকনিন্দার ভয়ে কাতর? গভীর রাত্রে ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। আমি বুঝতে পারছি তা নয়, তা নয়। ভয়ের পেছনে যে নিশ্চল দাঁড়িয়েছিল, সেই ভয়কেও গলিয়ে দিচ্ছে সে প্রেম, অবিনাশী প্রেম। ও তারই জ্যোতির্ময় শিখা, সে আমার ভয়কেও গলিয়ে ধ্বংস করে দিয়ে দীপ্যমান হয়ে রইল। মাসের পর মাস আমি জ্বলতে লাগলাম। সব পড়ছে আমার, এমনকি বয়সও। আমি যেন একেবারে 1930 সালে ফিরে গেছি। তেমনি প্রত্যক্ষ, তেমনি সত্য হয়ে উঠেছে আমার অনুভূতি। প্রেমের আলো আমার অন্তরের গভীরে প্রবিষ্ট হচ্ছে। তার সমস্ত কোনায় কোনায় অন্ধকার গলিতে গলিতে আলো জ্বলে উঠেছে। আর ভয়ের গর্বের সংস্কারের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। যা কিছু ভান করেছি, নিজেকে বড় করতে চেষ্টা করেছি, যা কিছু নিয়ে আমার অহংকার, সব মিলিয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। সত্যের পূর্ণ মূর্তি দেখতে পাচ্ছি আমি। আমার জীবন এক নূতন অর্থে অর্থবান হচ্ছে। আমার ওকে মনে পড়ছে, ওর অর্ধবিস্মৃত মুখ, ওর কথা, ওর অনেক দুর্বোধ্য ব্যবহার, ওর রাগ, ঈর্ষা, সর্বোপরি ওর প্রেম। ক্রমে ক্রমে আমি যেন এক অন্য স্তরে চলে গেলাম। এ এক অন্য অস্তিত্ব, যেখান থেকে এ জগতের ভালো মন্দ, সত্য মিথ্যা, কল্পনা ও ঘটনা, এই বহির্জগতের সমস্তই এক হয়ে যায়। আমার মন বলছে, এসবে কি এসে যায়? নিন্দা প্রশংসা সবই সমান, তার চেয়ে সত্য কিছু আছে? আমি ভাবছি, কেন সে এমন করে এ মৃত্যুহীন প্রেমকে বিফল করল? চলে যেতে হয়েছিল তাতে কি? শরীরে কাছে পাওয়াই কি একমাত্র পাওয়া? যদি 10 বছরেও আমরা একটা চিঠি আদান প্রদান করতে পারতাম, তাহলেই যথেষ্ট হতো, যথেষ্ট। সেই একটা চিঠি দিয়েই আমরা পার হয়ে যেতাম আমাদের মধ্যের মহাদেশের ব্যবধান, বিচ্ছেদের অতলান্ত মহাসাগর। সেই একটা চিঠি দিয়েই আমরা অর্ধনারীশ্বর হয়ে যেতাম। আমাদের যুগসত্তা একটি মিলিত বৃত্তে পেত সম্পূর্ণতা। কিন্তু ওরা কি এসব বোঝে? বোঝে না, বোঝে না। ওদের দেশে প্রেমকে পূর্ণ করবার জন্য এক বিছানায় শুতেই হবে। হায় ঈশ্বর! কিন্তু ও তো জানতো, জানতোই ঠিক। আমি আমাকে একটা দরজার মাঝখানে ছবির মতো ওর বক্ষলগ্ন দেখতে পাচ্ছি। ও বলছে, তোমার শরীরকে নয় অমৃতা, তোমার শরীরের ভিতরে তোমার আত্মাকেই আমি ধরতে চেয়েছি। এ কথা সত্য, সত্য। শরীরের স্থায়িত্ব নেই, আত্মা অমর। ন হন্যতে হন্যমান শরীরে। কোথায় সেই শরীর আমার? সেই যৌবন নিকুঞ্জ শুকিয়ে গেছে। জীর্ণ বৃদ্ধ এই মাথায় বরফ পড়েছে, মুখে বলি রেখা। অথচ আমি তো এই জীবনের পরম অনুভূতিকে তেমনি অক্ষয় দেখতে পাচ্ছি। একে কেউ ধ্বংস করতে পারেনি, না আমার পিতা, না ও নিজে, না কাল, না আমার অহংকার, না আমার জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা। অমরত্বের অনুভব হচ্ছে আমার। জয়নাং বেত্তি হন্তারং যশ্চিন্নং মন্যতে হতম, উভৌ তৌ ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। যে কথা কোনোদিন কোনো শাস্ত্র পড়ে বুঝতে পারতাম না, পারিনি, সে কথা এত স্পষ্ট হয়ে উঠেছে। মরে না, মরে না, প্রেম মরে না। ভবানীপুরীর বাড়ির দরজার কাছে ওর 2 হাতে বিধৃত আমার আত্মা এখনো স্থির আছে। এই তো অসীম সীমার মধ্যে তরঙ্গিত। এই তো আমি দূরে এবং নিকটে, এখানে অথচ এখানে নয়। আমি অবিশ্বাসী, আমি নাস্তিক। কোনো কুসংস্কারে আমার আস্থা নেই। কিন্তু আমার শরীর মনে যা ঘটছে, আমার অবিশ্বাসের ভিত টলিয়ে দিচ্ছে। কেউ আমাকে বলুক আমি কি? আমার সেই 16 বছরের সত্তার দেহহীন অস্তিত্ব কোথায় বাস করছিল এতদিন? আমি সুমিতাকে লিখলাম, তোমাদের আর প্রতিবাদ লিখতে হবে না। আমার কাছে এখন এসব ক্ষুদ্র সত্য মিথ্যা এক হয়ে গেছে। আমি আর কিছু চাই না, কিছুই নয়। শুধু একবার ওকে দেখতে চাই। এতদিন রেখে ঢেকে লিখছিলাম, এখন জানাচ্ছি, এই প্রেম পরম সত্য। এর কাছে আমার আজকের বাস্তব জীবন ছায়া হয়ে গিয়েছে।
ওর যা খুশি লিখুক, সম্মানী হোক আর অসম্মানী হোক, জীবনে এইটুকুই তো স্বীকৃতি দিয়েছে আমায়। ওর দেওয়া অপবাদও আমি মাথা পেতে নিচ্ছি। তুচ্ছ ভয়টা আমার কেটে গিয়েছে, কিন্তু আমি অবসাদে ভুগছি। সমস্ত জীবনটা যেন আমার হাত থেকে খসে পড়ে গেল। আমি শূন্য হাতে বসে আছি। আমি সের্গেইকে লিখলাম, আমার মনে হয় সময়ের সমুদ্র তীরে এম্বার্কেশন কার্ড হাতে নিয়ে বসে আছি, কিন্তু জাহাজ আসছে না। কতদিন আমি অপেক্ষা করব ভাই? ওকে না দেখে আমি মরতে পারবো না। সুমিতার চিঠি পেলাম। ও লিখেছে, আপনার চিঠি পেয়ে কয়েকদিন এত অভিভূত ছিলাম যে কি বলবো ভেবে পাইনি। সের্গেইয়ের সঙ্গে কথা হলো। সেদিন বললাম, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। লেখক যখন ওই উপন্যাসটি লিখেছেন তখন কি জানতেন ভবিষ্যতের সত্য বর্তমানের কল্পনাকেও ছাড়িয়ে যাবে? ওই বইটির বিরুদ্ধে যত অভিযোগ ছিল তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, উপন্যাসের শেষ অংশ ট্র্যাজিক, কিন্তু আজকের ট্র্যাজেডি তার চেয়েও বড়। মানুষের জীবন শিল্পীর হাত আমাদের হাতের চেয়ে অনেক পাকা। সুমিতা আরো লিখেছে, অনধিকার চর্চা যদি ক্ষমা করেন তো একটি কথা বলতে চাই। আপনি লিখেছেন, এই অনুভূতি এত প্রবল যে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ভেসে যাচ্ছেন। কিন্তু আপনার অন্তরের মধ্যে বসে যিনি সত্যকে স্বীকার করার নির্দেশ দিচ্ছেন, তিনি কি রবীন্দ্রনাথ ঠাকুর নন? বিনিদ্র রাত্রে আমি সের্গেইয়ের সঙ্গে কথা বলি। সত্যি সের্গেই, তুমি কোথা থেকে পাতাল ফুঁড়ে উঠে আমার জীবনটাকে ওলটপালট করে দিলে। যে ক্ষতর মুখটা 40 বছর ঢাকা ছিল, আমি শান্তিতে সুখে ছিলাম, আজ তার ঢাকনা খুলে গেল। এখন রক্তক্ষরণ বন্ধই হয় না। রক্তে ভিজে যাচ্ছে আমার বিছানা বালিশ। আমার বিনিদ্র রাত্রির আকাশ রক্তে লাল হয়ে গেল। চোখ চেয়ে দেখি আমার স্বামী বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে জল। তোমার কি হয়েছে আমায় বলবে না? একে বলতে হবে। অনেক দিন থেকে আমার বন্ধুরা বলছে ওকে বলুন। আমার বন্ধুরা সকলেই আমার স্বামীকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তারা বরাবর বলছে উনি খুব সহানুভূতির সঙ্গে চেষ্টা করবেন আপনার সন্তাপ দূর করতে। কিন্তু আমি ইতস্তত করছি। আমি ভাবছি ওকে কষ্ট দেওয়া হবে। আমার কি অধিকার আছে একে কষ্ট দেবার? কষ্ট কি না হয়ে পারে? আমাদের 38 বছরের বিবাহিত জীবনে যার অস্তিত্ব একে এক মুহূর্তের জন্য স্পর্শ করেনি, যার নামটাও ওর জানা নেই, অদেখা অজানা সেই ব্যক্তি কি হঠাৎ কোনো গুহা থেকে বেরিয়ে আসবে? বোতলের মুখটি ফাঁক হতেই যেন একরাশ কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশ বিলম্বী হয়ে দৈত্য হয়ে গেল। এই সংসারের সঙ্গে যার কোনো যোগ নেই, যার কোনো চিহ্নই আমার চারপাশে কেউ দেখেনি, 43 বছর আমি যাকে চোখে দেখিনি, বাক্যালাপের সেই স্মৃতি কি আজ এত বাস্তব হয়ে ওর এতদিনের সংসারকে টলিয়ে দিচ্ছে? এটা কি উনি সহ্য করতে পারবেন? এইসব ভেবেই আমি বলিনি। গোপন করার জন্য নয়, কোনো কিছু গোপন করার মতো আমার মনের অবস্থা নয়। বাস্তব সংসার আমার কাছে মরীচিকার মতো হয়ে গেছে। আমি তোমাকে বলতে চাই, কিন্তু তোমার কষ্ট হবে। তোমাকে কষ্ট পেতে দেখে আরো কষ্ট হচ্ছে। তখন আমি আমার স্বামীকে সমস্ত বললাম। উনি স্তম্ভিত হয়ে গেছেন। এই 38 বছর আমরা পাশাপাশি আছি, আমি কিছু জানতে পারিনি? তুমি আমায় বলনি কেন গো? বলনি কেন? এত কষ্ট পাওয়ার তো কোনো দরকার ছিল না। আমার বুক ফেটে যাচ্ছে। এরকম পরীক্ষায় কি কেউ পড়েছে কখনো? ইনি আমার জন্য এত করেছেন, আমাকে এত ভালোবাসেন, আমার সুখই ওর সুখ। আর আজ এই বৃদ্ধ বয়সে আমি কিনা এর মাথায় আকাশ ভেঙে ফেলতে উদ্যত। যে সব দিয়েছে সে কি দেখবে সে কিছু পায়নি? তা নয়, তা কখনোই নয়। আমি কাঁদছি, বিশ্বাস করো, আমি তোমায় ঠকাইনি। সে প্রশ্নই ওঠে না। সে কি তোমাকে বলতে হবে? আমার কোনো বঞ্চনা কোথাও নেই। কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এর চেয়ে বেশি কিছু হতে পারে।
উনি এখন অনেক কথা বলছেন। আমি যা পেয়েছি তা অতুলনীয়, অতুলনীয়। আমার কোনো ক্ষোভ নেই, শুধু দুঃখ। হি, তুমি এত কষ্ট পেলে। আর সেই ভদ্রলোক, তার জন্যই বেশি খারাপ লাগছে আমার। ওর কথা ছাড়ো, প্রবঞ্চক, উচিত শাস্তি হয়েছিল। ছি, ওরকম করে ভাবলে কি তুমি শান্তি পাবে? শত হলেও তুমি তোমার মা বাবার কাছে ছিলে, আর বিদেশি একটি ছেলে ওই সামান্য বয়স কয়েক ঘন্টার মধ্যে তাড়িয়ে দিলেন। সে বনে জঙ্গলে ঘুরতে লাগলেও কি কষ্ট! তোমার বাবাকে ক্ষমা করা যায় না, সত্যি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি অবাক হয়ে দেখছি উনি কোনো ক্ষয়ক্ষতি অনুভব করছেন না। ক্ষয়ক্ষতি ওর হয়েছে কি? বিশ্বাস করো গো, আমি এতদিন কষ্ট পাইনি। কষ্ট পেলে কি তুমি টের পেতে না? এই তো পেলে। তা ঠিক, কষ্ট তো পাওনি। আমি তো তোমায় কখনো কষ্ট পেতে দেখিনি। কষ্ট যদি পেতাম, তাহলে তুমি কি সুখী হতে পারতে? তা তো ঠিকই। তবে এই অর্ধ শতাব্দী পরে তোমার কষ্ট হচ্ছে তার জন্য? কি আশ্চর্য কথা বলছো গো! হ্যাঁ, তাই। আমিও কম অবাক হইনি। এক এক সময় আমার মনে হয় আমার মাথা খারাপ হয়ে যায়নি তো। এরকম কখনো হয়? আমার খুব অন্যায় হচ্ছে, তাই না? বলো, বলো আমায়। আমি কাঁদছি, কাঁদছি। অনেক দিন পরে স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলতে পেরে আমি যেন খোলা বাতাসে এসেছি। আমার কান্নাটা তাই মুক্তি। কি বলবো তোমাকে, ন্যায় কি অন্যায়, এমন ঘটনা কি আমি জীবনে দেখেছি, না শুনেছি, না জানি? আমি এর বিচার করবার কে? আমার দুঃখ শুধু এই যে তোমার এত কষ্ট আমায় দেখতে হচ্ছে। কিন্তু জানো, আমার মনে হয় তোমার ভালোই হবে। আমি বরাবর দেখে আসছি তোমার জীবনের ভিতরে একটা উদ্দেশ্য কাজ করছে। আমার স্বামীকে বলে আমি শান্তি পেলাম, কারণ ওর চেয়ে বড় সুহৃদ আমার আর কে আছে? আমার সকল অপরাধের ক্ষমা, সকল দুঃখের সান্ত্বনা ওর কাছে ছাড়া আর কোথায় পাব? আজকের মতো শেষ করলাম মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।